রুটস টিউটোরিয়াল একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আগের দিন পরমাণুর নিউক্লিয়াস, পরমাণুর গঠন সম্বন্ধে অনেকটাই ডিসকাস করেছি এবং সেখানে তেজস্ক্রিয়তা সম্বন্ধেও দেখেছি কীভাবে আলফা বিটা পার্টিকেল একটা রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় পরমাণু থেকে বা তেজস্ক্রিয় অ্যাটম থেকে বের হয়। এবং আজকে আমরা আরেকবার রিপিট করে নেব যে তেজস্ক্রিয় রশ্মির উৎসের কারণ কি বা অরিজিন অফ রেডিও অ্যাক্টিভ রে। আমরা বলেছিলাম যে যখন কোনো পরমাণু অস্থির হয়ে পড়ে বা অস্থায়ী হয়ে পড়ে বা তার শতভঙ্গুর অবস্থায় পৌঁছে যায় বা আনস্টেবল হয়ে পড়ে, তখন সেখান থেকে আলফা বিটা গামা রশ্মি বের হতে থাকে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে নিউট্রন এবং প্রোটন এগুলি একে অপরের সঙ্গে আবদ্ধ থাকে কিভাবে। যেহেতু প্রোটনগুলি পজিটিভ চার্জড, এরা একে অপরের সঙ্গে বিকর্ষণ করে, কিন্তু নিউট্রনগুলি মাঝখানে থাকায় এই বিকর্ষণ বল অনেকটাই কম হয়। এবং আমরা জানি পাই মেসন কণার আদান প্রদানের ফলে এই নিউট্রন এবং প্রোটনের মধ্যে একটা বন্ধন শক্তি গড়ে ওঠে, যেটি নিউক্লিয়াসের মধ্যে এই নিউক্লিয়নগুলিকে অর্থাৎ প্রোটন এবং নিউট্রনকে একসঙ্গে আবদ্ধ রাখতে সাহায্য করে। কিন্তু আমরা আগের দিন দেখেছি পোলোনিয়াম, রেডিয়াম, ইউরেনিয়াম, যাদের ভর সংখ্যা অনেক বেশি এবং যাদের পরমাণু ক্রমাঙ্ক ৮০ থেকেও বেশি, তাদের ক্ষেত্রে কি হয়, পরমাণু সুস্থিতকরণের জন্য তাদের নিউট্রনের পরিমাণ অনেক বেড়ে যায়। এর কারণ কি, যখন পরমাণু ক্রমাঙ্ক বাড়তে থাকে অর্থাৎ প্রোটন সংখ্যাও বাড়তে থাকে, তখন পরমাণুর নিউক্লিয়াসকে সুস্থিত করতে অর্থাৎ প্রোটন যে রিপালশন বা বিকর্ষণ শক্তি সেটাকে কমাতে নিউট্রনের সংখ্যা অনেক বেড়ে যায়। পরমাণু নিউক্লিয়াসে নিউট্রনের সংখ্যা অনেক বেড়ে যায়। কিছু দূর অবধি এটা পরমাণুকে স্থায়িত্ব প্রদান করে, কারণ যত নিউট্রনের পরিমাণ বাড়তে থাকে প্রোটন রিপালশন বা বিকর্ষণ শক্তি কমতে থাকে এবং পরমাণুটা সুস্থায়ী হয়। কিন্তু যখনই পরমাণু ক্রমাঙ্ক ৮০-র ওপরে চলে যায়, তখন কি হয়, এই নিউট্রন সংখ্যা এতটাই বেড়ে যায় যে পরমাণু আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারে না এবং পরমাণুটা অস্থির হয়ে পড়ে বা অস্থায়ী হয়ে পড়ে। এবং এই আনস্টেবল পরমাণুগুলি রেডিও অ্যাক্টিভ অ্যাটমে বা তেজস্ক্রিয় পরমাণুতে পরিণত হয় এবং সেখান থেকে বিকিরিত হয় আলফা, বিটা এবং গামা রশ্মি। তাহলে আমরা দেখে নিই, যখন নিউট্রন ও প্রোটন সংখ্যার অনুপাত 1.53 বেশি হয়ে যায়, অর্থাৎ নিউট্রন প্রায় প্রোটনের 1.5 গুণ হয়ে যায়, নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যার 1.5 গুণ হয়ে যায়, তখন পরমাণু অস্থির হয়ে পড়ে বা অস্থায়ী হয়ে পড়ে এবং তখন সেখান থেকে বেরোতে থাকে আলফা বিটা পার্টিকেল এবং গামা তড়িৎচুম্বকীয় তরঙ্গ হিসাবে। কিন্তু মনে রাখতে হবে, আলফা এবং বিটা পার্টিকেল কখনোই একসঙ্গে বেরোতে পারে না। অন্যদিকে যখন আলফা এবং বিটা কণা বেরিয়ে যাওয়ার পর বা অন্য কোনো কারণে পরমাণুর মধ্যে যখন এক্সেস এনার্জি বা অতিরিক্ত শক্তি সঞ্চিত থাকে, সেই এক্সেস এনার্জি গামা রশ্মির আকারে বেরিয়ে আসে বা তড়িৎচুম্বকীয় তরঙ্গের আকারে বেরিয়ে আসে। আমরা আগের দিনে ডিসকাসে বলেছি যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ শক্তিকে এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করে নিয়ে যায় বা এক জায়গায় থেকে অন্য জায়গায় পরিবহন করে। এবং গামা রশ্মি যেহেতু একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, পরমাণু তার অতিরিক্ত এনার্জি এবং অতিরিক্ত শক্তি এই গামা রশ্মির আকারে নিজের থেকে বাইরে বের করে। এবং আমরা জানি গামা রশ্মির কোনো ভরও নেই এবং কোনো আধানও নেই, এটা নিস্তড়িত। সুতরাং আমরা বুঝলাম যে পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয়নগুলি অর্থাৎ প্রোটন এবং নিউট্রন, তারা একে অপরের সঙ্গে আবদ্ধ থাকে, যে কারণে সেটা হলো পাই মেসন কণার আদান প্রদান এবং সেখানে একটা বন্ধন শক্তি গড়ে ওঠে, যেই বন্ধন শক্তি তাদেরকে স্থায়িত্ব প্রদান করে। এবং প্রোটন কণাগুলির মধ্যে বিকর্ষণ বল কমানোর জন্য নিউট্রন সংখ্যা ক্রমশ বাড়তে থাকে যত পরমাণু ক্রমাঙ্ক বাড়তে থাকে, কারণ আমরা জানি পরমাণু ক্রমাঙ্ক বাড়ার সাথে সাথে প্রোটন সংখ্যা বাড়তে থাকে। তাই পরমাণুর নিউক্লিয়াসকে স্থায়িত্ব দানের জন্য
সেই সঙ্গে নিউট্রন সংখ্যাও বাড়তে থাকে। কিন্তু এই বাড়াই কাল হয়ে দাঁড়ায় যখন পরমাণু ক্রমাঙ্ক অনেক বেড়ে যায়। তখন সেখানে নিউট্রন সংখ্যা এতটাই বেড়ে যায় যে প্রায় প্রোটন সংখ্যা 1.5 গুণ হয়ে পড়ে, এবং তখন নিউক্লিয়াস নিজেকে আর ধরে রাখতে পারে না, সে অস্থির হয়ে পড়ে, এবং সেই অস্থায়ী বা আনস্টেবল নিউক্লিয়াস থেকে বিভিন্ন ধরনের আলফা, বিটা, গামা রশ্মি বেরোতে থাকে, এবং সেগুলি তেজস্ক্রিয় পরমাণু বা রেডিও অ্যাক্টিভ অ্যাটমে পরিণত হয়। এবার দেখে নিই তেজস্ক্রিয়তার একক কী। তেজস্ক্রিয়তার একক হলো বেকারেল, কুরি বা রাদারফোর্ড, এই তিনটের মধ্যে যে কোনো একক ব্যবহার করা যায়। প্রতি সেকেন্ডে যতগুলো তেজস্ক্রিয় পরমাণু নিষ্ক্রিয় হয় বা বিঘটিত হয়, সেই হিসাবে তার উপর নির্ভর করে তেজস্ক্রিয়তার একক ঠিক হয়, এবং সেগুলো বেকারেল, কুরি এবং রাদারফোর্ডে প্রকাশ করা হয়। এরপরে আমরা দেখে নিই তেজস্ক্রিয়তার ব্যবহার। তেজস্ক্রিয়তার ব্যবহার বা ইউজেস অফ রেডিও অ্যাক্টিভিটি। আমরা জানি ক্যান্সার বা অন্যান্য রোগের চিকিৎসার জন্য তেজস্ক্রিয় বিভিন্ন আইসোটোপকে, তেজস্ক্রিয় মৌলের বিভিন্ন তেজস্ক্রিয় আইসোটোপকে কাজে লাগানো হয়। যেমন কোবাল্ট-60 কাজে লাগানো হয় ক্যান্সার রোগের চিকিৎসায়। আবার সোনার আইসোটোপ অরিয়াম-128 ইউজ করা হয় ক্যান্সার রোগের চিকিৎসায়। আয়োডিন I2 এর একটা ভ্যারিয়েশন ইউজ করা হয় গলগণ্ড রোগের জন্য। হার্টের ক্রিয়াকৌশল জানার জন্য সোডিয়ামের একটা আইসোটোপ ইউজ করা হয়। কৃষি বিজ্ঞানের বিভিন্ন শাখায় গবেষণার ক্ষেত্রে তেজস্ক্রিয়তার সাহায্য নেওয়া হয়, এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার গতি প্রকৃতি নির্ণয় করার জন্য বিভিন্ন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। এছাড়া সবচেয়ে বড় ব্যবহার করা হয় রেডিও কার্বন ডেটিং, যেটা কার্বনের 14 আইসোটোপ। আমরা জানি কার্বনের নর্মাল যে পরমাণুটি সেটি হলো কার্বন-12। কার্বন-12 ভর সংখ্যা তার 12 এবং পরমাণু ক্রমাঙ্ক 6, কিন্তু কার্বনের যেটা রেডিও আইসোটোপ বা তেজস্ক্রিয় আইসোটোপ সেটা হলো কার্বন-14। এর দ্বারা কি হয়, এর দ্বারা পৃথিবীতে যে কোনো জীবাশ্মের বয়স নির্ণয় করা যায়, যেটাকে রেডিও কার্বন ডেটিং বলা হয়, এবং পৃথিবীর বয়স জানতেও এটি ব্যবহৃত হয়, এবং যে কোনো পুরনো জিনিস তাদের বয়স জানতে এই রেডিও কার্বন ব্যবহার করা হয়। তো এটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব নিউক্লিয় শক্তি সম্বন্ধে। এটা আমাদেরকে একটু ভালোভাবে ডিটেলসে বুঝতে হবে যে নিউক্লিয় শক্তি কী। কথাটি শুনে বোঝা যাচ্ছে যে নিউক্লিয়াসের সঙ্গে কোথাও জড়িত। নিউক্লিয়াসের যে শক্তি তাকেই বলা হয় নিউক্লিয় শক্তি। নিউক্লিয়াসের শক্তি কোথা থেকে আসে? এই যে প্রোটন এবং নিউট্রনগুলো একে অপরের সঙ্গে আবদ্ধ থাকে, এর তো একটা নিশ্চয়ই এর মধ্যে একটা শক্তি কাজ করে বলে এরা একে অপরের সঙ্গে আবদ্ধ থাকে। তো নিউক্লিয়াসে এই ধরনের শক্তিকেই নিউক্লিয় শক্তি বলা হয়। এই দুটি পয়েন্ট আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। একটি হলো ভর বিচ্যুতি বা ভর ত্রুটি বা মাস ডিফেক্ট। দেখো, কথাটা শুনেই বোঝা যাচ্ছে ভর বিচ্যুতি বা ভর ত্রুটি মানে ভরের কোনো ডিফেক্ট বা ভরের সংক্রান্ত কোনো একটা গাফিলতি, মানে ভরের ঠিকঠাক না মেল খাওয়া। তো কোথায় মিল খায় না ভর, সেটা আমরা দেখে নিই। আমরা জানি যে পরমাণুর নিউক্লিয়াসে থাকে নিউট্রন আর প্রোটন, যেগুলোকে নিউক্লিয়ন বলা হয়। এই নিউক্লিয়নগুলির মোট ভর আমরা থিওরি থেকে বা তত্ত্ব থেকে পেয়ে যাই। আমরা জানি এক একটা নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের ভর পারমাণবিক এককে, এবং সেখান থেকে আমরা নিউট্রন এবং প্রোটনের মোট ভর নির্ধারণ করতে পারি। অন্যদিকে পরীক্ষামূলকভাবে এই নিউক্লিয়াসে স্থির ভর নির্ণয় করা যায়। পরীক্ষামূলকভাবে নিউক্লিয়াসের যে ভর নির্ণয় করা হয় তাকে বলা হয় স্থির ভর বা রেস্ট মাস। রেস্ট মাস বা স্থির ভর, যাকে প্রকাশ করা হয় এম দিয়ে, ক্যাপিটাল এম দিয়ে এখানে প্রকাশ করা হয়েছে। তো এখন আমরা প্রোটন এবং নিউট্রনের মোট ভর কোনো একটি নিউক্লিয়াসের ক্ষেত্রে কিভাবে বের করব? আমরা জানি জেড মানে হলো পরমাণু ক্রমাঙ্ক। এখানে এ বোঝানো হয়েছে ভর সংখ্যা, দেখেছি আমরা আগের ভিডিওতেই দেখেছি। এ হলো ভর সংখ্যা, জেড হলো পরমাণু ক্রমাঙ্ক। পরমাণু ক্রমাঙ্ক মানে হলো প্রোটন সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক মানে হলো প্রোটন সংখ্যা, অর্থাৎ জেড এখানে প্রোটন সংখ্যা। এবং এ মাইনাস জেড কি? এ মাইনাস জেড হলো ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা।
তাহলে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা মানে হলো নিউট্রন সংখ্যা, অবশ্যই, কারণ ভর সংখ্যা বা এ মানে হলো প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা। সেখান থেকে যদি আমি প্রোটন সংখ্যা বাদ দিয়ে দিই, পড়ে থাকবে নিউট্রন সংখ্যা। তাহলে এ থেকে জেড বাদ দিলে পড়ে থাকবে নিউট্রন সংখ্যা। এটা আমরা আগের ভিডিওতে খুব ভালো করে দেখেছি। এখন আমরা যদি জেডকে একটা প্রোটনের ভর দিয়ে গুণ করি, জেড হলো টোটাল প্রোটন সংখ্যা, সেটাকে আমরা একটা প্রোটনের ভর দিয়ে গুণ করলে কি পাবো না সমগ্র প্রোটনের ভর, একটা পরমাণুতে অবস্থিত সমগ্র যতগুলি প্রোটন অবস্থিত তাদের টোটাল বা মোট ভর। অন্যদিকে এ মাইনাস জেড ইন্টু এম এন যেটাকে এখানে গুণ করা হয়েছে, এখানে যেটা নিউটনের সংখ্যা বেরিয়েছে তাকে একটি নিউটনের ভর দিয়ে গুণ করা হয়েছে। এমপি হলো একটা প্রোটনের ভর, এমএন হলো একটা নিউট্রনের ভর, এবং এ মাইনাস জেড ইন্টু এমএন এই গুণটা করে আমরা কি পাচ্ছি, এখানে যে পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত সমগ্র নিউট্রনগুলোর মোট ভর। তাহলে এই রাশি থেকে আমরা টোটালি কি পাচ্ছি, যে প্রোটন যুক্ত নিউট্রনের মোট ভর। যে কোনো পরমাণুতে টোটাল যে প্রোটন এবং নিউট্রনের যে টোটাল মাস বা মোট ভর সেটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, সেখান থেকে কি বাদ যাচ্ছে না, আমরা যে পরীক্ষালব্ধভাবে যে রেস্ট মাস বা নিউক্লিয়াসের স্থির ভর যেটা পেয়ে থাকি, যেটা ক্যাপিটাল এম দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে, সেটা এখানে আমরা বাদ দিচ্ছি। এবং দেখা যাচ্ছে এখানে খুব ক্ষুদ্র একটা মান পাওয়া যায়, অর্থাৎ যেটা পরীক্ষালব্ধ যে মানটা সেটা আমাদের এই গণনার মান থেকে বা আমাদের থিওরি থেকে পাওয়া মান থেকে কিছুটা কম হয়। অর্থাৎ এখানে কিছুটা ঘাটতি রয়েছে মাসের। সেই মাসটি কোথায় গেল সেটা আমরা দেখে নেব কিছুক্ষণ পরে। তার আগে বুঝতে হবে যে পরীক্ষালব্ধ যে মাসটা সেটা আমাদের গণনাযুক্ত যে মাস, মানে আমরা থিওরি থেকে যে ভরটি পাই সেখান থেকে কিছুটা কম। এই কম হওয়াটাকেই বলা হয় ভর বিচ্যুতি বা ভর ত্রুটি বা মাস ডিফেক্ট, যেটা ডেল এম দিয়ে প্রকাশ করা হয়, ডেল এম দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এই ভর বিচ্যুতি বা ভর ত্রুটি হলো যে আমাদের যে টোটাল যে আমরা থিওরি থেকে বা আমরা যে গণনার মাধ্যমে যে মাসটা বের করি এবং পরীক্ষালব্ধ যে স্থির মাস পাওয়া যায় বা স্থির ভর পাওয়া যায় রেস্ট মাস, সেটার দুটোর অন্তর, সেটাই হলো ভর বিচ্যুতি। এবং এই যে কমে যাওয়া, এই যে কিছু অংশ ভর কমে যাওয়া, সেটা খুবই ক্ষুদ্র অংশ যদিও, সেই ক্ষুদ্র অংশ ভর কমে যাওয়াটা কি হয় না, সেটা আইনস্টাইনের ইকুয়েশন বা আইনস্টাইনের সমীকরণ অনুযায়ী ই ইজিক্যাল টু এমসি স্কোয়ার, ই ইজিক্যাল টু এমসি স্কোয়ার, এটা এমসি স্কোয়ার, ঠিক আছে, ই ইজিক্যাল টু এমসি স্কোয়ার, এই সমীকরণ অনুযায়ী শক্তিতে বা এনার্জিতে রূপান্তরিত হয়ে যায়। বোঝা গেল? এখানে যে ভরের ঘাটতিটা আমরা দেখতে পেলাম, যেটা ডেল এম অ্যামাউন্ট, খুব ক্ষুদ্র অ্যামাউন্ট, খুব ক্ষুদ্র পরিমাণ, সেই ভরটি শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। এখানে ইটা হলো এনার্জি বা শক্তি এবং সিটা হলো আলোর গতিবেগ। যদিও এখানে দেখো আমরা ডেল এমটাকে বসিয়েছি এম এর জায়গায়, এবং যে এনার্জিটা তৈরি হচ্ছে সেই এনার্জিকে ডেল ই, মানে যে এনার্জি বা শক্তির পরিবর্তন ঘটছে সেটাকে আমরা ডেল ই দিয়ে রেখেছি। ডেল ই মানে খুব ক্ষুদ্র বোঝায়, ডেল এম মানেও খুব ক্ষুদ্র ভরের পার্থক্য বোঝায়। কিন্তু আমাদের মনে রাখতে হবে সি যেটা আলো, সেটার ভ্যালু কিন্তু, আলোর গতিবেগ সেটার ভ্যালু কিন্তু অনেকটা বেশি, 3 × 10⁸ মিটার/সেকেন্ড। সেজন্য এই ক্ষুদ্র মাসের সঙ্গে আলোর গতিবেগ গুণ হওয়ার ফলে যে এনার্জিটা তৈরি হয়, সেই এনার্জিটা এনাফ বা যথেষ্ট একটা নিউক্লিয়াসের মধ্যে ধরে রাখার জন্য, যেটাকেই বলা হয় নিউক্লিয় বন্ধন শক্তি বা নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি, যেটা নিউক্লিয়নগুলিকে এক জায়গায় বেঁধে রাখে। অর্থাৎ নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনগুলিকে এক জায়গায় বেঁধে রাখে, তাদেরকে আবদ্ধ করে রাখে, তাদের নিউক্লিয়াসটিকে ভেঙে যেতে দেয় না। এই নিউক্লিয় বন্ধন শক্তিটা তৈরি হয় ভর বিচ্যুতি বা ভর ত্রুটি থেকেই। কারণ ভর ত্রুটি বা ডেল এম আমরা যেটা পেলাম, সেটাকে যদি আইনস্টাইনের সমীকরণ অনুযায়ী আমরা এনার্জি বা শক্তিতে রূপান্তরিত করি, তাহলেই সেই যে শক্তিটা পাওয়া যায় সেটাই হলো নিউক্লিয় বন্ধন শক্তি। ঠিক আছে, বোঝা গেল? এরপর হলো নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয় বিভাজন। দেখো এখানে বিভাজন কথাটা বোঝা যাচ্ছে, নিউক্লিয় বিভাজন মানে নিউক্লিয়াসের
বিভাজন, খুব সাধারণ বাংলায় নিউক্লিয়াসের বিভাজন। কিভাবে হয় সেটা? যখন ইউরেনিয়ামের 235 নিউক্লিয়াসকে, পরমাণু নিউক্লিয়াসকে একটা নিউট্রন দিয়ে আঘাত করা হয়। আমরা জানি নিউট্রনের ভর 1, দেখতে পাচ্ছি আমরা নিউট্রনের ভর 1, কিন্তু কোনো চার্জ নেই। সেই নিউট্রন দিয়ে যখন আঘাত করা হয় ইউরেনিয়ামের 235 আইসোটোপকে, তখন সেটি একটি আনস্টেবল আইসোটোপে পরিণত হয় এবং রেডিও অ্যাক্টিভ হয়ে পড়ে। সেটা ইউরেনিয়ামের 236, অর্থাৎ 235-এর সঙ্গে একটা নিউট্রন অ্যাড হয়ে 236 ইউরেনিয়ামের আইসোটোপে পরিণত হয় এবং খুবই আনস্টেবল হওয়ায় সেটি দুটি পরমাণুতে ভেঙে যায়, দুটি পরমাণু নিউক্লিয়াসে ভেঙে যায়। কি? একটা হলো ক্রিপ্টন, যার ভর সংখ্যা হলো 92 আর পরমাণু ক্রমাঙ্ক হলো 36। অন্যদিকে বেরিয়াম, যার ভর সংখ্যা হলো 141 আর পরমাণু ক্রমাঙ্ক হলো 56, দেখতে পাচ্ছি আমরা। এর সঙ্গে কি তৈরি হয়? তিনটি নিউট্রন, একটা, দুটো, তিনটে নিউট্রন, কিছু পরিমাণে এনার্জি। আচ্ছা, এখন যদি আমরা বলি যে এই একটি রিয়াকশান দায়ী যে কোনো পারমাণবিক বোমা বিস্ফোরণের জন্য, সেটা হয়তো আমাদের কাছে বিশ্বাসযোগ্য নাও হতে পারে। বা আমরা যদি বলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যেটা 1945 খ্রিস্টাব্দের 6ই আগস্ট জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে বোম ফেলেছিল আমেরিকা, এবং সেই বোমে একটা মারাত্মক পরিমাণে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছিল, তার কারণ ছিল এই বিক্রিয়াটি, তাহলেও হয়তো আমরা বিশ্বাস করতে না পারি। কিন্তু এটি একটি সত্যি ঘটনা। এই একটি বিক্রিয়া একটা বিভীষিকা এনে দিতে পারে। কিভাবে? এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পরমাণু ভাঙাতে আর কী পরিমাণে এনার্জি তৈরি হতে পারে। একটা পরমাণু নিউক্লিয়াসে আর কতটা আবার এনার্জি তৈরি হবে, যেটা এরকম বিভীষিকাময় কাণ্ড ঘটাবে। কিন্তু এখানে দেখো যে তিনটি নিউট্রন তৈরি হচ্ছে, এরা কি করে? এরা গিয়ে আবার তিনটি ইউরেনিয়াম পরমাণুকে গিয়ে স্ট্রাইক করে বা আঘাত করে। এর ফলে কি হয়? একটা শৃঙ্খল বিক্রিয়া তৈরি হয়, একটা চেন রিয়াকশান তৈরি হতে থাকে। মানে এই তিনটে ইউরেনিয়াম পরমাণুকে বা নিউক্লিয়াসকে আঘাত করবে, তারা সেখান থেকে আবার যে 9টা নিউট্রন তৈরি হবে, তারা গিয়ে আরও 9টা ইউরেনিয়াম নিউক্লিয়াসকে আঘাত করবে। এভাবে একটা শৃঙ্খল বিক্রিয়া তৈরি হতে থাকে এবং এই এনার্জিগুলো জমা হতে হতে একটা বৃহৎ আকারের এনার্জি বা একটা বড় পরিমাণের শক্তি সঞ্চয় হয়ে পড়ে, যে শক্তিটা একটা ছোটোখাটো শহরকেও ধ্বংস করে দিতে সক্ষম হয়েছিল 1945 খ্রিস্টাব্দে 6ই আগস্ট হিরোশিমা এবং নাগাসাকিকে। তো এর ব্যবহার কি? এর ব্যবহারিক প্রয়োগ কি? আমরা এখন ভাবতে পারি যে এত ভয়ঙ্কর জিনিস, তাকে কিভাবে ব্যবহার করব? ব্যবহার তো অবশ্যই করা যায়। কিভাবে না, এখনকার দিনে সেটা সম্ভব হয়েছে। এখানে যে এক্সেস নিউট্রনগুলো তৈরি হচ্ছে, সেটাকে যদি আমরা কোনো রকম করে কন্ট্রোল করে নিই, মানে এই নিউট্রন যেগুলো উৎপন্ন হচ্ছে সেগুলোকে যদি আমরা কোথাও ধরে নিই, সেগুলোকে যদি আর কোনো ইউরেনিয়ামকে স্ট্রাইক করতে না দিই বা আঘাত করতে না দিই, তাহলে সেখানেই রিয়াকশানটি থেমে যাবে, সেখানেই আর রিয়াকশানটি এগোবে না। সেখানে এই চেন রিয়াকশান যেটা বা শৃঙ্খল বিক্রিয়া যেটা, সেখানেই বন্ধ হয়ে যাবে। তার ফলে আমাদের যতটুকু দরকার সেইটুকুই এনার্জি আমরা পাবো। এই প্রক্রিয়াকে কাজে লাগিয়ে যে নিউক্লিয় চুল্লি বা পারমাণবিক চুল্লি, সেখানে আমরা বিদ্যুৎ উৎপাদন করা থেকে বিভিন্ন পরিমাণে শক্তি সঞ্চয়ের কাজ এখনকার দিনে হয়ে থাকে। কিন্তু বলা বাহুল্য যে এটা খুবই রিস্কি, কারণ যদি কোনো সময় এই নিয়ন্ত্রণ হারিয়ে এই নিউট্রনগুলিকে কন্ট্রোল করা সম্ভব না হয়, তাহলে সেখানে একটা পারমাণবিক বিস্ফোরণ বা তেজস্ক্রিয় বিস্ফোরণ হতেই পারে। এবং যেটি হয়েছিল চেরনোবিল এবং ফুকুশিমাতে, সেখানে এই নিউক্লিয় দুর্ঘটনাই ঘটেছিল, যেখানে এই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি এবং সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে নিউক্লিয় দুর্ঘটনাটি ঘটেছিল। আচ্ছা, তার আগে আমরা বুঝে নিই যে নিউক্লিয় চুল্লির ব্যবহার কী কী। নিউক্লিয় চুল্লির সাহায্যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়, তেজস্ক্রিয় আইসোটোপ উৎপাদন করা হয়, নিউট্রনের তীব্র রশ্মি উৎপাদন করা হয়
এবং বৈজ্ঞানিক বিভিন্ন রকম কাজে এগুলিকে ব্যবহার করা হয়। এগুলি তোমরা তোমাদের পাঠ্যপুস্তকে পেয়ে যাবে, তো তোমরা একটু দেখে নিও। ব্যাপারগুলি খুব ইন্টারেস্টিং, তোমাদেরকে আমি গল্প সহকারে বোঝালাম, তো তোমরা এগুলো গিয়ে পাঠ্যপুস্তকে গিয়ে একবার পড়ে নেবে, তাহলে ব্যাপারগুলি খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো যখন এই শৃঙ্খল বিক্রিয়া নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যখন এই নিউট্রনগুলিকে আর কন্ট্রোল করা যায় না এবং তারা গিয়ে আবার ইউরেনিয়াম পরমাণু নিউক্লিয়াসকে আঘাত করে এবং এই শৃঙ্খল বিক্রিয়া কন্টিনিউয়াস চলতে থাকে, তখন সেখানে একটা বিভীষিকাময় এনার্জি বা শক্তি উৎপন্ন হয় এবং নিউক্লিয় দুর্ঘটনা ঘটে। এবং এই নিউক্লিয় দুর্ঘটনা সবচেয়ে ক্ষতিকারক দুটি দিক দিয়ে, একটা প্যাথোলজিক্যাল, একটা জেনেটিক। প্যাথোলজিক্যাল দিক দিয়ে কি, এটা তো ইনস্ট্যান্ট, তাৎক্ষণিকভাবে যে ক্ষতিটা করে, এর ফলে যে এনার্জি উৎপন্ন হয় বা যে রেডিয়েশন উৎপন্ন হয়, তার জন্য মানুষের তো শারীরিক ক্ষতি হয়ই, কোষগুলি ধ্বংস হয় এবং ক্যান্সার রোগেরও সৃষ্টি হতে পারে। কিন্তু সবচেয়ে ভয়ানক দিক হলো যে এগুলো মানুষের শরীরের জেনেটিক কোষগুলোকেও ক্ষতি করে। এর ফলে কি হয়, এর ফলে যে বংশানুক্রম, মানে নেক্সট যে প্রজন্ম, যে পরের প্রজন্ম, তারাও ক্ষতিগ্রস্ত হয়। এবং সেজন্যই হিরোশিমা এবং নাগাসাকিতে এখনও পর্যন্ত, এত বছর পরে এখনও পর্যন্ত সেখানে পঙ্গু ছেলেমেয়েরা জন্ম নেয়, কারণ ওখানে জিনগত যে ক্ষতিটা হয়েছিল সেটার জন্যই। এবং এই জন্যই নিউক্লিয় বিভাজন এতটা ভয়ানক, এবং সেজন্য সরকার অনেক নিয়মানুগ করেছে এর ওপরে। নিয়মানুবর্তিতার জন্য এটাকে অনেক কন্ট্রোলে রাখা হয়, যাতে সব জায়গায় সবভাবে এটাকে ব্যবহার না করা হয়, এবং যেখানে ব্যবহার করা হয় সেখানে যেন যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয়। তো তোমরা বুঝতে পারছো নিউক্লিয় বিভাজন কেন ইম্পর্টেন্ট। এই রিয়াকশানটা তোমরা যেটা এখন বললাম সেটা তোমরা ভালো করে দেখবে। নিউক্লিয় বিভাজন কি তোমরা বুঝে গেছো, কিভাবে বিভাজিত হচ্ছে এবং দুটি নিউক্লিয়াসে পরিণত হচ্ছে। সেই নিউক্লিয়াসগুলি কি তোমরা এখানে দেখতে পাচ্ছ, নিউক্লিয়াসগুলি লেখা রয়েছে, সেখানে আর 3টে নিউট্রন তৈরি হচ্ছে, প্রচুর এনার্জি তৈরি হচ্ছে। তোমরা এগুলো সব বুঝতে পারছো, ঠিক আছে। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আইনস্টাইনের ওই ইকুয়েশনটি ফলো হয়, E=mc²। এই ইকুয়েশনের দ্বারাই শক্তি, যেটা ভর বিচ্যুতি ঘটে বা ভর ত্রুটি ঘটে, সেটা শক্তিতে পরিণত হয়, এবং এই যে শক্তি সেটা ওইখান থেকেই আসে, কারণ এখানে যে মাস ডিফেক্ট বা ভর বিচ্যুতি হয় সেইগুলোই এনার্জিতে বা শক্তিতে রূপান্তরিত হয়। এরপর আমরা দেখে নিই নিউক্লিয় সংযোজন। আগেরটা ছিল বিভাজন, এবারেরটা সংযোজন, এবং ইংলিশে একে বলে নিউক্লিয়ার ফিউশন বা যুক্ত হয়ে যাওয়া, সংযুক্ত হয়ে যাওয়া। আগেরটাতে যেমন বিভাজিত হচ্ছিল একটা আনস্টেবল নিউক্লিয়াস, এখানে দুটি নিউক্লিয়াস সংযুক্ত হচ্ছে। কি দেখতে পাচ্ছি দেখো, ডয়টেরিয়াম। আমরা জানি সাধারণ হাইড্রোজেনের যে 3টে আইসোটোপ, সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম, ডয়টেরিয়াম এবং ট্রাইটিয়াম। তার মধ্যে সাধারণ হাইড্রোজেনকে আমরা জানি সেখানে কোনো নিউট্রন থাকে না, একটাই প্রোটন এবং তার চারপাশে একটা ইলেকট্রন থাকে। ডয়টেরিয়ামে একটা প্রোটন এবং একটা নিউট্রন থাকে। ট্রাইটিয়ামে একটা প্রোটন এবং 2টো নিউট্রন থাকে, ঠিক আছে। তো এরা যুক্ত হয়ে কি তৈরি হয়, একটা হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস, যেখানে 2টি প্রোটন এবং 2টি নিউট্রন থাকে এবং একটি নিউট্রন সেখান থেকে বেরিয়ে যায়। আর কি তৈরি হয়, প্রচুর পরিমাণে এনার্জি, ঠিক নিউক্লিয় বিভাজনের মতো। তাহলে বুঝে নাও, ডয়টেরিয়াম থেকে একটা প্রোটন এবং একটা নিউট্রন, ট্রাইটিয়ামে থাকে একটা প্রোটন 2টো নিউট্রন, যারা মিলে একসঙ্গে যুক্ত হয়ে তৈরি করে একটা হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস, যেখানে 2টো প্রোটন এবং 2টো নিউট্রন থাকে, এবং একটা নিউট্রন সেখান থেকে বেরিয়ে যায়, এবং এই নিউট্রনগুলো পরবর্তীকালে অন্য রিয়াকশানে অংশগ্রহণ করে এবং সেখানে প্রচুর পরিমাণে এনার্জিও তৈরি হয়। এই রিয়াকশানটি হলো যে আমাদের সূর্য এবং অন্যান্য নক্ষত্রে যে এত তাপ, এত ঔজ্জ্বল্য, যেখান থেকে আমরা সূর্য থেকে এত তাপ পেয়ে থাকি, তার উৎসই হলো এই রিয়াকশানটি। এটাও হয়তো অবিশ্বাস্য হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এই রিয়াকশানটি হলো এই সবের কারণ। সূর্যে প্রতিনিয়ত এই রিয়াকশান হওয়ার ফলে এত তাপ উৎপন্ন হয়, এই নিউক্লিয় সংযোজন হওয়ার ফলে বা নিউক্লিয়ার ফিউশন হওয়ার ফলে।
তাহলে নিউক্লিয় ফিউশনের কোথায় ব্যবহারিক প্রয়োগ নয়, কোথায় এটাকে দেখা যায় সেটা আমরা বলতে পারবো, উদাহরণ দিতে পারবো, এবং তাদের রিয়াকশন সেটাও আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই। পরের দিন আমরা কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। ভালো থেকো।